সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। বেশি বেশি করে পড়ালেখা করছো, বিশেষ করে তোমরা তো পরীক্ষার্থী, রাইট? এসএসসি পরীক্ষার্থী। টুডে অর টুমরো পরীক্ষা তো হবে, আর আমাদের পরীক্ষা দিতে হবে। অতএব আমরা যদি পড়ালেখাটা আগে শেষ করে রাখি তাহলে আমাদের জন্য উপকার। তো আজ আমরা কথা বলবো, আজকে মোটামুটি এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা কথা বলবো পঞ্চম অধ্যায় রসায়ন। সেখানেও কথা হবে বিদ্যুৎ পরিবহন করবে কি না। আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন কোশ্চেনে দেখি যে উদ্দীপকের যৌগটি বিদ্যুৎ পরিবহন করবে কি না ব্যাখ্যা করো। এখন বিদ্যুৎ পরিবহন করতে হলে কি যোগ্যতা লাগে সেটা আমাদের আগে বুঝতে হবে, যে কখন বিদ্যুৎ পরিবহন করবে কখন করবে না। তো আমরা সাধারণত জানি বিদ্যুৎ দুই ভাবে পরিবাহিত হতে পারে, অর্থাৎ ইলেকট্রনের মাধ্যমে ইলেকট্রনের পরিবাহী, অর্থাৎ ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে, অথবা আয়ন পরিবাহী, আয়নের চলাচলের মাধ্যমে। তো সাধারণত আমরা জানি ধাতুরা বিদ্যুৎ পরিবহন করে, কারণ ধাতুদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, তাই তারা বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু কোন যৌগ বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না সেটা আমরা কিভাবে বুঝবো? তো সেটার একটা সহজ পথ হলো, মনে রাখবা, সকল আয়নিক যৌগ বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। সকল আয়নিক যৌগ বিগলিত মানে অর্থাৎ দ্রবীভূত, নট কঠিন। কঠিন অবস্থায় কখনো বিদ্যুৎ পরিবহন করবে না। বিদ্যুৎ পরিবহন করবে যখন সেটা বিগলিত অর্থাৎ দ্রবীভূত অবস্থা আছে, যেখানে সেটা দ্রবণ অবস্থায় আছে। তবে কিছু কিছু সমযোজী যৌগ আছে বিদ্যুৎ পরিবহন করে, কিছু কিছু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে যারা দ্রবণে আয়ন তৈরি করতে পারে। কিছু কিছু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে যারা দ্রবণে আয়ন তৈরি করতে পারে। তো সাধারণত মনে রাখবা, যে সকল সমযোজী যৌগের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন আছে, যেমন চিনি, গ্লুকোজ, রাইট, পানি, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ধন যেখানে আছে সেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যতা থাকবে, আর সেখানে মেরু তৈরি হবে। তাহলে সেখানে কি আয়ন তৈরি করার সুযোগ থাকবে, ফলে বিদ্যুৎ পরিবহন করবে। তাছাড়াও বিভিন্ন ধরনের সমযোজী যৌগ আছে, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এরা বিদ্যুৎ পরিবহন করে, কারণ এদের মধ্যে যে সমযোজী বন্ধন, সে বন্ধনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যতার কারণে তাদের মধ্যে মেরু তৈরি হয়, প্লাস এবং মাইনাস ডাইপোল তৈরি হয়, একটা প্লাস একটা মাইনাস তৈরি হয়। ফলে মেরু তৈরি হওয়া মানে আয়ন তৈরি হবে, আর আয়ন তৈরি করতে পারলে সেখানে বিদ্যুৎ পরিবহন হবে। তো চলো আমরা যেমন একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন উদ্দীপকে এমন একটা কোশ্চেন থাকলো যেখানে যে উদ্দীপকের যৌগটি বিদ্যুৎ পরিবহন করবে কি না, রাইট? যেমন সোডিয়াম ক্লোরাইড, সবসময় অনেকে বলে আমরা সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করবে কি না। তো আমরা নিশ্চয়ই জানি সোডিয়াম আর ক্লোরিন, এই সোডিয়াম আর ক্লোরিন এরা হলো আয়নিক যৌগ। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু। এরা পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে একটা বন্ধন তৈরি করলো, যার নাম আয়নিক বন্ধন। আয়ন দ্বারা তৈরি, অর্থাৎ এদের জন্মটাই হলো আয়ন থেকে, তাই তাদের মধ্যে তো আয়ন থাকবেই, তারা সহজে আয়ন তৈরি করতে পারবে। এদেরকে যখন আমরা পানিতে দিব, তখন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস দুইটা আয়ন তৈরি হবে। একিউ মানে অ্যাকুয়াস, মানে জল, পানির মধ্যে আছে। একিউ মানে হলো অ্যাকুয়াস, তার মানে যখন এটাকে আমরা দ্রবীভূত করব তখন
এদের মধ্যে একটা প্লাস একটা মাইনাস তৈরি হবে, তাহলে এটা হবে ক্যাটায়ন আর এটা হবে অ্যানায়ন। ধনাত্মক চার্জ যুক্ত সেটা হবে ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জ যুক্ত হবে অ্যানায়ন। এখন যদি আমরা এদের মধ্য দিয়ে একটা বর্তনীর মধ্য দিয়ে আমরা যখন এই দ্রবণটা দিব, অর্থাৎ একটা কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য কোষ মধ্যে যখন আমরা এই সোডিয়াম ক্লোরাইড যখন একটা কোষের মধ্যে আমরা একটু বড় করে আঁকলে ভালো লাগবে, রাইট? চলো একটু বড় করে আঁকি। একটা তড়িৎ কোষ যেখানে দুটি তড়িৎ দ্বার থাকবে, দুটি তড়িৎ দ্বার থাকবে, দুটি তড়িৎ দ্বার থাকবে এবং এর মধ্যে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে আমি কি দিব? কি দিব? সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড যার ফলে যখন আমি এই তড়িৎ কোষে যে দুইটা তড়িৎ দ্বার আছে, এই দ্বারটা যখন আমি এই তড়িৎ দ্বারটাকে আমি একটা তড়িৎ পরিবাহী তার দ্বারা যখন আমি যুক্ত করব, একটা তড়িৎবাহী তার দ্বারা যখন আমি যুক্ত করব, তখন এটা প্লাস এটা মাইনাস, এটা একটা ব্যাটারি সেল, ড্রাই সেল। তখন এই প্লাস প্রান্তের সাথে যে তড়িৎদ্বার থাকবে সেটার নাম হবে অ্যানোড আর এই তড়িৎটার নাম হলো ক্যাথোড। মাইনাস প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটার নাম ক্যাথোড আর প্লাসের সাথে যেটা থাকবে সেটার নাম হলো অ্যানোড। যখন আমি যুক্ত করে দিব, এখানে মনে করো একটা চাবি থাকলো, এই সুইচ থাকলো, সুইচটা যখন আমি অন করে দিব অর্থাৎ সংযুক্ত করে দিব, তখন আমার এই সোডিয়াম ক্লোরাইডটা এখানে দুইটা আয়ন তৈরি করবে, একটা সোডিয়াম প্লাস আর একটা ক্লোরিন মাইনাস, দুইটা আয়ন তৈরি করবে। এবার এই দুইটা আয়ন, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। তো মনে রাখবা, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে, এটা মনে রাখবা। কি হবে ঘটনাটা? ঘটনাটা হবে নামের সাথে মিল আছে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে। তোমরা নিশ্চয় জানো ক্যাটায়ন হলো ধনাত্মক চার্জযুক্ত মৌল আর এটা হলো অ্যানায়ন। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে, আকৃষ্ট হবে। তাহলে কিভাবে বিদ্যুৎটা পরিবহন হবে লক্ষ্য করো। ইলেকট্রনটা এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে স্থানান্তরিত হবে এবং বিশ্লেষিত হবে। এই যে অ্যানায়ন ক্লোরিন, এই অ্যানায়ন মানে কি? তার মাইনাস মানে কি? তার কাছে ইলেকট্রন বেশি আছে, তার কাছে ইলেকট্রন বেশি আছে, সে অ্যানোডে আকৃষ্ট হবে। কোথায় আকৃষ্ট হবে? অ্যানোডে আকৃষ্ট হবে। তো অ্যানোডে আকৃষ্ট হওয়ার ফলে কি ঘটনাটা ঘটবে? অ্যানোডে আকৃষ্ট হওয়ার ফলে সে অ্যানোডে গিয়ে সে একটা ইলেকট্রন দান করবে। ক্লোরিন অ্যানোডে গিয়ে একটা ইলেকট্রন দান করবে। তাহলে দান করলে ক্লোরিন পরমাণু তৈরি হবে। সেম যদি আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন দান করে, তাহলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, ক্লোরিন অণু অর্থাৎ গ্যাস উৎপন্ন হবে। কোথায়? অ্যানোডে। ফলে এখানে যখন ইলেকট্রনটা দান করবে, এখানে যে ইলেকট্রনটা দান করবে, এই ইলেকট্রনটা পরিবাহী তার দ্বারা আস্তে 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 এই পরিবাহী তার দ্বারা সে ইতিমধ্যে ক্যাথোডে চলে আসবে। কোথায় চলে আসবে? ক্যাথোডে আসবে। তো ক্যাথোডে যে আসবে, ক্যাথোডে কে গিয়ে বসে আছে? ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে বসে আছে। কেন বসে আছে? এই হলো ক্যাটায়ন, সে গিয়ে ওখানে বসে আছে। কেন বসে আছে? তার কি সমস্যা?
কি চায় সে? ক্যাথোডে ক্যাটায়ন, তার মানে তার ইলেকট্রনের অভাব আছে, সে ইলেকট্রন চায়, সে ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন চাবে। যখন অ্যানোড থেকে ইলেকট্রনটা তোমার কোনো পরিবাহী তার দিয়ে যখন ক্যাথোডে যাবে, ঠিক তখনই এই ক্যাথোডে ক্যাথোডে যে ওয়েট করতেছে কে? ক্যাটায়ন। সেই ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে রূপান্তর হবে। এখন কথা হলো, এখানে তো দুটি ইলেকট্রন আসছে, তাহলে দুটি সোডিয়াম পরমাণু দুটি ইলেকট্রন দান করে দুটি পরমাণু কি ক্যাথোডে জমা করবে। ফলে এই একইভাবে আমরা তো এখানে শুধু একটি অণু নিয়ে কথা বলছি সোডিয়ামের। তোমরা জানো কতটুকু পদার্থে কতটি অণু পরমাণু থাকে? তো সাধারণত এখানে অসংখ্য পরমাণু থাকে। এই অসংখ্য পরমাণু সেম একই কাজটা করতে থাকে বারবার। অর্থাৎ অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন দান করে, সেই ইলেকট্রনটা পরিবাহী তার দ্বারা যখন ক্যাথোডে যাবে, সেই ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে ইলেকট্রনটা গ্রহণ করবে। ফলে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রনের পরিবাহী শুরু হয়ে যাবে। আর ইলেকট্রনের পরিবাহী শুরু হওয়া মানে কি? বিদ্যুৎ উৎপন্ন হবে। এবং আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড সে বিদ্যুৎ পরিবহন করতেছে, অর্থাৎ ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এখানে একটা ঘটনা লক্ষ্য করো, যে আমরা একটা জিনিস দেখলাম কি, ক্যাটায়ন যায় ক্যাথোডে, অ্যানায়ন অ্যানোডে। তাহলে অ্যানায়ন অ্যানোডে যখন যাবে, তাহলে এটাকে বলে অ্যানোড অর্ধ বিক্রিয়া। অ্যানোড অর্ধ বিক্রিয়া। আর এটাকে বলা হবে ক্যাথোড অর্ধ বিক্রিয়া। এখন একটা জিনিস মনে রাখবা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, অ্যানোডে কি হয়? ইলেকট্রন গ্রহণ হয় নাকি ত্যাগ করে? নিশ্চয়ই বুঝতে পারছো যে ইলেকট্রন ত্যাগ করে। তার মানে মনে রাখবা, অ্যানোডে হয় জারণ। জারণ মানে সারণ, ইলেকট্রন সারবে। আর ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, তাহলে সেটা হবে কি? সেটা হবে বিজারণ। তার মানে আমরা কি বুঝলাম? যে অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ, রাইট? আর আরেকটা জিনিস মনে রাখবা, যখন ইলেকট্রন দান করে তখন এই তীর চিহ্নের ডান সাইডে লিখবা, আর যখন গ্রহণ করে তখন তীর চিহ্নের বাম সাইডে লিখবা। অর্থাৎ যখন অ্যানোডে জারণ বিক্রিয়া হবে তখন আমরা ইলেকট্রনটা ডান সাইডে দিব, আর ক্যাথোডে যখন বিজারণ হবে তখন ইলেকট্রনটা আমরা বাম সাইডে দিব। দুই জায়গায় প্লাস থাকবে, রাইট? তাহলে আমরা লক্ষ্য করলাম যে সোডিয়াম ক্লোরাইড আর্দ্র অবস্থায় বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তোমরা একটা জিনিস মনে রাখবা, এখানে একটা কোশ্চেন আসে যে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু আর্দ্র অবস্থায় করে কেন? কোশ্চেনটা আসে, সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু আর্দ্র বা ভেজা অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেন? ব্যাখ্যা করো, রাইট? এই একটা কোশ্চেন তো অনেক সময় আসতে আমি দেখলাম। তো মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু আর্দ্র বা ভেজা অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেন? এটার কারণটা হলো একটাই, যে বিদ্যুৎ পরিবহন করতে হলে আমার প্রাথমিক যোগ্যতাটা কি? প্রাথমিক যোগ্যতাটা হলো যে আমার আয়ন তৈরি করতে হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন কঠিন অবস্থায় থাকে তখন কোনো আয়ন তৈরি হয় না, অর্থাৎ কোনো আয়ন তৈরি হয় না।
এটা সোডিয়াম ক্লোরাইড হিসেবে থাকে, কোনো আয়ন তৈরি হবে না, কোনো আয়ন তৈরি হবে না। ওকে, কিন্তু আয়ন তৈরি যদি না হয় তাহলে তো বিদ্যুৎ পরিবহন হবে না, কারণ আমরা জানি বিদ্যুৎ পরিবহন করতে হলে আয়ন সৃষ্টি করতে হবে। তাহলে আর যদি আর্দ্র বা ভিজা অবস্থায়, দ্যাট মিন্স পানি থাকবে, তখন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তৈরি হবে, অর্থাৎ ভেজা অবস্থা বা আর্দ্র অবস্থায় আয়ন তৈরি করতে পারে। তাই সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু আর্দ্র বা ভিজা অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। নিশ্চয়ই বুঝতে পারছেন, রাইট? কারণ বেসিকটা আমরা বুঝলাম। তাহলে একটা কথা কি শিখলাম আমরা, বিদ্যুৎ পরিবহন কখন করবে? যখন আয়ন তৈরি করতে পারবে। তাহলে আমরা জানি সকল আয়নিক যৌগ আয়ন তৈরি করতে পারে ভেজা বা পানিতে যখন থাকবে, তাই সকল আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। এবং সাধারণত সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, কিছু কিছু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করবে। কারা করবে? যারা আয়ন তৈরি করতে পারবে, রাইট? যারা আয়ন তৈরি করতে পারবে। তাহলে আমরা নিশ্চয়ই করতে পারবো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, রাইট? ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, অর্থাৎ আয়নিক যৌগ যা আছে এরা বিদ্যুৎ পরিবহন করবে। ওকে, অপরপক্ষে সমযোজী যৌগ আছে, কিছু কিছু সমযোজী, যেমন হাইড্রোজেন ফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি, রাইট? C6H12O6, এরা কি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এরা বিদ্যুৎ পরিবহন করে। কেন করে? কারণ এরা মেরু তৈরি করতে পারে। তাহলে পরিশেষে আমরা বিদ্যুৎ পরিবহনের কি বেসিকটা শিখলাম? আমরা শিখলাম বিদ্যুৎ পরিবহন করতে হলে তার মধ্যে আয়ন থাকতে হবে। যেমন আমরা যখন কোনো কারেন্টে বা কোথাও তড়িতে হাত দেই, তাহলে আমরাও একটা পরিবাহী হিসাবে কাজ করি। কেন? আমাদের শরীরে যে রক্তরস আছে, অর্থাৎ সেখানে অক্সিজেন আছে, পানি আছে, আমাদের শরীরে 26টি মৌল আছে। আমাদের শরীরে এই 26 প্রকার মৌলের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ধাতু অধাতু আছে। এরা বিদ্যুৎ পরিবহন করে। বিশেষ করে রক্ত, ব্লাড, অর্থাৎ পানিতে রক্তরসে যেখানে পানি আছে সেখানে H2 আছে, আর পানি থাকা মানে কি বিদ্যুৎ পরিবহন করবে। তাই আমরা একটা জিনিস আজকে শিখলাম, সেটা হলো বিদ্যুৎ পরিবহন করতে হলে তাদের মধ্যে আয়ন সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে। তাহলে সবাই বাসায় বেশি বেশি পড়ালেখা করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি বোর্ড প্রশ্ন বা বিভিন্ন ধরনের প্রশ্ন কি করতে হবে? সলভ করতে হবে। যত বেশি সলভ করবা তত বেশি শিখবা, রাইট? কারণ একটা দুইটা কোশ্চেন করে তো তুমি পারবা না, বেশি কোশ্চেন যখন করবা তখন তোমার সৃজনশীল সম্পর্কে গভীরতাটা চলে আসবে। অর্থাৎ এই অধ্যায় থেকে কেমন সৃজনশীল আসবে, কেমন সৃজনশীল আসবে না, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। ওকে, এবং সর্বোপরি কথা হলো বেশি লিখবা। লিখলে তোমার জিনিসটা মাথায় মনে থাকবে। যে কোনো একটা জিনিস যখন শিখবা সেটা নিজের মতো করে লিখে তুমি সেটাকে প্রকাশ করবা, ফলে তোমার মেমোরিতে যখন সেভ হয়ে যাবে তখন সেটা আর ডিলিট হবে না, রাইট? আর তোমাদের বিশেষ করে 11 অধ্যায় কেমিস্ট্রি বিক্রিয়াগুলো বারবার না করলে ভুলে যাবা। অর্থাৎ 10 দিন 15 দিন পর পর বিক্রিয়াগুলো যখন 1-2 মাস করবা তখন তুমি দেখবা যে এগুলো আর ভুলবা না। সব পড়াই রিভিশন না দিলে সেই পড়াটা মনে থাকবে না। বিশেষ করে জারণ বিজারণ আছে, কেমিস্ট্রি তো সহজ, আসলে একটুখানি মাথায় কি করতে হবে? ধরে রাখতে হবে, রাইট? তাহলে সবাই নিশ্চয়ই পড়ালেখা করবেন, বেশি বেশি পড়ালেখা করবেন এবং বেশি বেশি লিখবেন, এবং ভালো রেজাল্টের জন্য আমরা প্রস্তুতি নিব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।